দিত হুম, হুম। নমিনাল একটি, সেটাও তারা কিন্তু ফেরত চাইছে। সুতরাং দুইটা জিনিসই আমি মনে করি তারা যে কাজটা করছে এটা সম্পূর্ণ একটা অন্যায়, অযৌক্তিক। এইটা শুধুমাত্র জিঘাংসা বলেন বা প্রতিহিংসা বলেন, এতে করেই করছে। আমি কিছুদিন একটু গুজব শুনছিলাম যে এই ধরনের, সুতরাং আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম। এটা আমার খুব একটা কষ্টও হয় নাই, খুব একটা ক্ষতিও হয় নাই। হুম। কারণ আল্লাহ তো আমাকে অনেক দিয়ে ফেলছে আমার এই বয়সে। পরে হয়তো এই কথাতে আসবে আমার, আমি আমার মনে করি যোগ্যতার চেয়ে অনেক বেশি পেয়ে গেছি আর কি। এটা আল্লাহর রহমত আমার উপরে। এই শুধু একটা এই এমএইচএস, এই একটা জিনিস, এটা যদি বাতিলই করে বাদই যায়, আমার এমন কি আর ক্ষতি হবে? বরং যারা এটা করলো, আমি মনে করি তারা যে যেহেতু এই জিনিসটা অবৈধ, অন্যায়, আমি মনে করি তারা খুব নিচু মনের পরিচয় কাদের দিছে। প্রতিহিংসা বা যেমন আমার জিঘাংসার শিকার হলেন আপনি? আপনি আমার আসলে এই এই বয়সে এসে এইটুকু তো না করলেও তারা পারতো। এটা এমন কি আর জিনিস এটাকে বাতিল করতেই হবে? এটাতে যে আমাদের যে ইউনিভার্সিটি, এটা টিচিং হসপিটাল, এটা মেডিকেল ইউনিভার্সিটি, এখানে মনে হয় আর কোনো কাজকর্ম না, এখানে আমারটা বাতিল করলেই একেবারে ইউনিভার্সিটি বোধহয় বিশাল কিছু একটা করে ফেললো। সুতরাং এদিক থেকে আমার কাছে কোনো, যেটা বললাম, আমি আমি মোটামুটি ভালো আছি, সুস্থ আছি, কোনো অসুবিধা হচ্ছে না আমার। জি। আপনি বলছেন আপনি প্রতিহিংসা বা জিঘাংসার শিকার। কাদের দ্বারা এই প্রতিহিংসা বা জিঘাংসার শিকার হলেন? কাদের দ্বারা? যেহেতু প্রশাসনটা করছে এটা, সুতরাং তারাই তো এটা করছে। কারণ এটা তো আমাদের বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির প্রশাসনিক সিদ্ধান্ত এটা হয়েছে, হুম, তারাই করছে এটা। এবং তারা তো সবাই প্রায় ডাক্তার আর কি। হুম। আমাদের একটা কথা আছে না, ডাক্তারদের, আমাদের সোসাইটি তো কাকের গোস্ত নাকি কাকে খায় না আর কি। ডাক্তারদের গোস্ত ঠিকই ডাক্তাররা খায় আর কি। সুতরাং আমার যে উন্নতি হচ্ছে, একটা পর একটা অনেক উন্নতি আছে, পরে হয়তো আমি বলবো একসময় আমার কি প্রোগ্রেস, কেন আমি এরকম আগাচ্ছি। এটা হয়তো কারণ তারা হিংসায় হচ্ছে না আর কি, কারণ ওকে কেমনে টেনে নামান যায় আর কি, এটাই আর কি। তো এই এছাড়া তো আমি আর প্রশাসনিক কোনো কারণ দেখি না। স্পষ্ট প্রশাসনিক সিদ্ধান্তের কথা বলছেন। প্রশাসনিক সিদ্ধান্তেই আপনাকে প্রফেসর এমিরেটাস বানানো হয়েছিল। সেই মানে প্রশাসনে কি পুরো রদবদল হয়েছে? আমরা জানি আসলে আওয়ামী লীগ সরকার পতনের পর বা ক্ষমতাচ্যুত হবার পরে অনেক রদবদল হয়েছে। সেই প্রশাসন কি পুরোপুরি বদলে গেছে? আসলে ঘটনা সেটাই, যেহেতু এটা আগের প্রশাসন করছে, সুতরাং এরা তো আগের প্রশাসন যা করছে এদের বাদ দিতেই হবে আর কি। এইটা থেকেই হয়েছে, পুরোপুরি বদলে গেছে। আগের প্রশাসনে যারা যারা ছিল, হুম। ওই প্রশাসনের লোক বলতে গেলে কেউ নাই, 100% তাদের লোক, তারাই করছে। সুতরাং দায় দায়িত্ব তাদেরই, আমার কোনো দায় দায়িত্ব নাই এখানে। আমার কোনো, যেটা বললাম, যা করছে এর জন্য তারা কি হবে দেখা যাবে পরে আর কি। তা আমার কোনো অনুভূতি নাই। আপনাকে যে বলা হয়েছে যে বেতন ভাতা বা সুবিধাদি যা ছিল সেটা ফেরত দিতে। এটি আসলে আপনি ফেরত দিবেন কিনা বা এটা কেমন পরিমাণ আর্থিক টাকায় যদি জিজ্ঞাসা করি? কারণ আচ্ছা, গণমাধ্যমে একটা আপনাকে অঙ্ক একটা পাচ্ছি। আপনাকে একটা জিনিস আমি ক্লারিফাই করি, এটা হয়তো আপনি আরো সুন্দর করে প্রেজেন্ট করবেন। সেটা হলো, যখন এই যে এমেরিটাস অধ্যাপক হিসেবে, এটা তো কোনো চাকরি না, এটা বেতনও না, এটা অনারিয়াম দেওয়া হয়। এবং আইনে আছে অনারিয়ামের পরিমাণটা হলো একজন অধ্যাপকের সর্বোচ্চ যে বেতন রিটায়ারমেন্টের সময়, ওই পরিমাণ টাকাটা পাবে। আচ্ছা, আরেকটা কথা বললি, আমি কিন্তু রিটায়ার্ড অলরেডি। রিটায়ারমেন্ট হলে আমি তো পেনশন পাই। হুম, এটা পেনশনটা তো পাবো, এই লাইফ লং আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে, সব চাকরিতে এটা আছে। আমার ওইভাবে কিন্তু পেনশন চলছে। হুম, হুম, এখন আসছে, বাড়তে বাড়তে বোধহয় 54,000 সামথিং, বা একটা ফ্র্যাকশন আছে, এটা কিন্তু পাচ্ছি। আর এমিরিটাসের যে আইন, সেটা হলো একজন অধ্যাপকের পেনশন ছাড়া সমান বেতন আমি পাবো। লেটেস্ট বেসিক পেটা আর কি, সেটা কিন্তু 78,000 টাকা হয়। তারা করছে কি, আমার পেনশন যা পাই, ধরেন 54 বা সামথিং, ওর সঙ্গে এক্সট্রা টাকা যোগ করে 78 বানাইছে, পেনশন সহ। এটা তো আরেকটা অবৈধ কাজ করছে, তাহলে তো পারে না। ওটা তো 78 তো আলাদা। একজন অধ্যাপকের সমান বেতন যেটা, মানে প্রাপ্য বেতন যেটা বেসিক পে, হুম। সেটা কিন্তু তারা না দিয়ে পেনশন প্লাস ধরুন এর সঙ্গে হয়তো 23-24 হাজার টাকা একটু আসে, দুইটা মিলে আমাকে 78,000 করে তারা দিচ্ছে আর কি। আরেকটা অন্যায়, অবৈধ কাজ করছে। আচ্ছা, এই যে টাকাটা ফেরত চাইলো, তারা কি পেনশনের টাকা ফেরত চাইতে পারে? কোনো কোনো চাকরিতে এরকম কোনো নিয়ম আছে? কেউ রিটায়ারমেন্টে গেল, সারা জীবন চাকরি করলো, পেনশন পাবে, এই টাকা কি ফেরত পায়? এই টাকাটা সহ তারা যে হিসাব দেখাচ্ছে, এই টাকা সহ তারা কি ফেরত চেয়েছে? তাহলে এখন এইটা টোটাল কত আরেকটা টাকা অন্যায়, দেখাচ্ছে? অবৈধ কাজ টোটাল করছে। কত টাকা দেখাচ্ছে ফেরত দিতে হবে? তারা তো বলছে যেটা হয় হ্যাঁ। 14 লক্ষ, আসলে 14, 14.5 লক্ষ, এটা হয় না, এটা আন্দাজেই লিখছে, এই হিসাবও করতে পারে না। হুম, ইভেন আমার যখন অর্ডার দিছে, অর্ডারে লেখা আছে যে আমার নিয়োগটা অবৈধ ঘোষণা করলো, বাতিল, তার সঙ্গে ওই যে টাকা ফেরত দিতে হবে, এই অর্ডারে এইটুকু লেখা, কত টাকা কি, এটা কিন্তু অর্ডারের মধ্যে লেখা নাই। এটা তারা বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন বিভিন্ন দেখতেছেন, তারা সারা মিডিয়াতে হইচই পড়ে গেছে। তখন তারা বলতেছে 14 লাখ, 14.5 লাখ। কারণ আমি একটু, আমাকে জিজ্ঞেস করছে কত লাখ, আমি বলছি কত লাখ তা তো আমি জানি না, ওরা তো উল্লেখ করে, ওরা শুধু লিখছে আপনার টাকা ফেরত দিতে হবে। হুম। কিন্তু কত কত এইসব কিন্তু লেখা নাই, সেই জুন 2024 থেকে।
ফেরত, এইটুকুই। আমি এমনি ই করে বলছিলাম যে কত টাকা, 1 টাকা, 2 টাকা, না 10 টাকা, না 10,000, 20,000 টাকা, তো এমনটাও লিখতে পারে, তা তো অর্ডারও লিখতে জানে না। সেই জন্য আমি এই কথাটা বলছিলাম আর কি। কিন্তু তারা পরে দেখাচ্ছে 14.5 লাখ টাকা, সম্পূর্ণ আরেকটা রং একটা হিসাব দিচ্ছে আর কি। কারণ আমার পেনশনের টাকা তো ফেরত দেওয়ার অধিকার তাদের নাই। এক্সট্রা টাকা তারা যদি চায়, হ্যাঁ, সেটা রিয়েল হিসাবটা তারা দেবো, আমি দিতেই হবে। তারা যদি চায়, তারা যদি মনেই করে যে যেহেতু আমার এটা বাতিল, আর যদি মনে করে আমার টাকাটা তারা দিছে, এটা কিন্তু আইন মেনেই দিছে। আগের যে প্রশাসন হুম। যারা ছিল, তারা নিয়ম নীতি মেনে সিন্ডিকেটের মাধ্যমে এটা পাশ করাই কিন্তু এটা দিছে। এবং তারা যেহেতু এটা মানতে চাচ্ছে না, তো সেহেতু আর তো বলার কিছু নাই। হুম। তারা রিয়েল হিসাবটা দেখ, প্রয়োজন আমি এখন দিব, এখন তারপর এখন দেখবো কি ২ টো করব। প্রশ্ন। আপনি কি এই টাকাটা ফেরত দেবেন? মানে নাকি আপনি কোনো আইনি আচ্ছা, ব্যবস্থা বা কোনো রকম অ্যাপিল করবেন? না, যদি যদি তারা চায়, আমি আগে তারা রিয়েল হিসাবটা আসুক দেখি। তারা যদি একেবারে এতই ইউনিভার্সিটির দৈন্য দশা হয়ে থাকে আর অচল হয়ে গেছে, আমার টাকা ছাড়া চলবেই না তারা, যেহেতু এটা আইনের মাধ্যমেই পাশ করা হয়েছে, সিন্ডিকেটের মাধ্যমে আগের প্রশাসন করছে, যেহেতু তারা এটা করতে চাচ্ছে, সেটা ডিসিশনটা আমি পড়ে আমি দেখি কি করি আর কি। আইনের চিন্তা ভাবনা আমি এখনই তো করতে চাচ্ছি এখন না আর ঠিক কি। তারা আসলে কি? কারণ আপনি আপনি নিশ্চয়ই স্যার দেখেছেন, আপনি এবং সৎভাবেই বিশ্লেষণ করে আমাদেরকে বলবেন যে তারা কোথায়, বিধির ঠিক কোথায় লঙ্ঘনটা তারা পাচ্ছে? তারা দেখাচ্ছে যে যে ওই যে সিন্ডিকেটে যে এই আইনটা পাশ, আসলে রিয়েল আর একটু ক্লারিফাই করা দরকার। আমাকে এমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয় 22 সনে, হুম, 2022 সনে আর কি। এবং তখন তারা একটা লামসাম ধরে 30,000 টাকা মান্থলি দেওয়া হবে এইভাবে আর কি। হুম, আসলে তখন আইনে অনেক কিছু ক্লিয়ারই ছিল না, বা অনেক কিছু তারা ক্লারিফাই করেনি, তাদেরও একটু ভুল ছিল ওই প্রশাসনে, বলছি হুম, 2022 সনে যারা ছিল, আরেক প্রশাসন সেটা। হুম। তো সেখানে এই আইনটাই ছিল আর কি। কিন্তু পরবর্তী সময়ে যখন আর প্রশাসন চেঞ্জ হয়ে গেল, তারা দেখলো আসলে এই এমেরিটাস অধ্যাপক উনি ইউনিভার্সিটির সঙ্গে মিলে দেখে এটা আসলে আজীবন সম্মাননা। তারা তখন কিন্তু 3 বছরের জন্য দিছে। এটা হয় না, এটা সাধারণত লাইফ লং। অনেক ইউনিভার্সিটির অনেক দেশেই আছে, ইভেন ঢাকা ইউনিভার্সিটি বলেন, আর অন্যান্য ইউনিভার্সিটি আছে। এই জন্যই আর আগের যে প্রশাসন, ঠিক এই প্রশাসনের আগের ইমিডিয়েট প্রশাসন, তারা এই আইনটা কিচ্ছু করে না, কিছু সংশোধন করছে। সংশোধন করে তারা লিখছে যিনি আজীবন সম্মাননা, সুতরাং আজীবন ভাবে ওই অর্ডারটা ওইভাবে আছে, তাকে আজীবনের জন্য এমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হলো। এই শুধু সংশোধন করছে। এবং এটাই বর্তমান প্রশাসন বলছে সিন্ডিকেট যেটা করছে, একজনের প্রস্তাবের ভিত্তিতে এটা করা হয়েছে। এবং ওই সময় অনেকগুলো এজেন্ডা থাকে সিন্ডিকেটের মিটিং এ, ওই এজেন্ডাতে এটা ছিল না, সুতরাং এটা অবৈধ। এটাই বলছে, এই যে এই সংশোধনীটাই, আদেশটাই অবৈধ, এটা তারা অবৈধ বলতে চাচ্ছে আর কি। কিন্তু এখানে তারা একটা জিনিস হয়তো বলে না, না চেপে গেছে না কি করছে, আপনার যে কোনো মিটিং এ বা সিন্ডিকেট মিটিং বা যে কোনো মিটিং এই এজেন্ডা থাকে 1 2 3 4 লাইন, শেষের দিকে কিন্তু একটা বিবিধ থাকে। তারা ওই বিবিধ ধরে ধরে আমার এই জিনিসটাকে পাশ করাইছে। এখন তারা বলে যে এটা অবৈধ। আর তারা যদি অবৈধ বলেই থাকে, এই দায়িত্ব কি আমার নাকি? এটা তারা, যারা আগের প্রশাসন যারা আইনটা পাশ করছে, তারা কি আপনি না কি এই বুঝেই সিদ্ধান্তকে করছে? চ্যালেঞ্জ করবেন? আমি চ্যালেঞ্জ এই মুহূর্তে করতে চাচ্ছি না। চ্যালেঞ্জ বলতে ওই আইন তো কেস করা তো, আমি এই মুহূর্তে চাচ্ছি না, কারণ এদের সঙ্গে পারা যাবে না, এরা খুব বেশি পাওয়ারফুল এখন তো। আমি নিরীহ শান্ত শিষ্ট আছি, দেখি কতদূর করতে পারে। যদি ওইরকম, আমাকে কিন্তু অনেকে বলছে চ্যালেঞ্জ করার জন্য, ইভেন অনেক আইনজীবী আমাকে বলছে আর কি, যে আপনি এটা রিড করেন, দেখবেন ওরা এই রিটে ওরা টিকতে পারবে না। যেহেতু ওরা করছে, দেখি এর শেষ পর্যন্ত কি হয় আর কি। একটু ওয়েট করছি, আমি দেখি। আমি আচ্ছা, তবে আমার ব্যক্তিগতভাবে আইনে রিড করার ইচ্ছা আমার কিন্তু নাই। আচ্ছা। আ আপনার কাছে কি কোনো ব্যাখ্যা চাওয়া হয়েছে বা আপনার সাথে কোনো রকম কথাবার্তা যখন এই সিদ্ধান্তগুলো হচ্ছে? আরেকটা ভালো প্রশ্ন করলেন। এই যে তারা হুট করে একবারে একদিনের মিটিংয়েই একজনের ডিসিশন নিয়ে তারা এটা বাতিল করলো। তারা তো আমাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ তো দেয় নাই। আমাকে এক্সপ্লেনেশন কল করতে পারতো তারা। করে তারা কোশ্চেন করতে পারতো। কোশ্চেনে যদি তারা স্যাটিসফাইড না হতো, তাহলেও বাতিল করতে পারতো। হুম, সেই সুযোগ কিন্তু তারা আমাকে দেয় নাই। নিজেদের মতো করে হুট করে ডিসিশন নিয়ে বাতিল বাস, এবং জব বাতিল প্লাস টাকা ফেরত দিতে হবে। আমাকে আমি 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 কিন্তু জানিই না কিছু আছে। আচ্ছা। সুতরাং এই সুযোগটা কিন্তু তারা, আমি মনে করি এটাও জিনিসটা ঠিক হয়নি, অবৈধ হয়ে গেছে আমি মনে করি। এবং অনৈতিক বলেই আমার বিশ্বাস, কারণ আমাকে তো সুযোগ দিতে হবে। আসামির কাছেও তো মানুষ অনেক সময়, বা কত কেস কত কিছু থাকে, কিন্তু এক্সপ্লেনেশন কল করা হয়, এক্সপ্লেনেশন কল করলে আমি জবাব দিতাম। হুম, জবাব স্যাটিসফাইড না হলে তারা বাতিল করতে পারতো। সে সময় সুযোগ কিন্তু আমাকে দেয় নাই।
আচ্ছা। এখানে বিএমইউর বরাত দিয়ে পত্রিকায় লিখছে যে মানে কেন আপনার বিধি বহির্ভূত সেরকম একটা ব্যাখ্যা আছে এবং বলছে যে নিয়োগের পর প্রায় ২ বছরে আপনি নিয়মিত কর্মস্থলে উপস্থিত হননি, শিক্ষাদান করেননি এবং গবেষণায় সম্পৃক্ততার বিষয়েও প্রশাসনকে অবহিত করেন নাই। তবে নিয়মিত বেতন ভাতা উত্তোলন করেছেন। আম মানে এই অভিযোগটা সম্পর্কে আপনার বক্তব্য কি? আচ্ছা, এই অভিযোগটার সম্বন্ধে প্রথম কথা বলি, বেতন ভাতা তো আমি উত্তোলন করি নাই। আগের প্রশাসন তারা আইনগতভাবে সিদ্ধান্ত নিয়ে যা টাকা দিবে এই টাকাটা তো তারা ব্যাংকে পাঠাতে বললেন, আমি তো চেকও দেয় না, বেতন টাকা তুলতে আমি উত্তোলন কেমনে করলাম? তারাই তো আমার ব্যাংকে পাঠাইছে, তো আমি উত্তোলন তো করলাম না। হুম, সেকেন্ড যে কথাটা হলো, এই বললেন যেটা 2024 সন, তাই তো 2 বছর। হুম, হুম, হুম। তারা আগে কোথায় গেল? এই 2 বছরের মধ্যে এরা সময় পায় নাই? তারা আগে আমাকে এই যে কাজটা তারা করলো 2 বছরের মধ্যে আগে করলো না কেন? 6 মাস 1 বছর আগেও করতে পারে নাই? এতদিনে এসে তাদের কেন এটা মনে হলো যে আমার এই কাজটা তারা অবৈধ? আগে হুঁশ ছিল না তাদের, এটা করতে পারে নাই? তৃতীয় কথা, তারা বলছে যে 2 বছরের মধ্যে আমি যাই না, এটা সম্পূর্ণ 100% এটা মিথ্যা কথা। আমি রেগুলার যাইতাম, মাঝে মধ্যে দু একদিন হয়তো কোনো কাজকর্ম থাকতো বা ধরেন হয়তো ছুটি ছাড়া যাই হোক, আমি রেগুলার যাইতাম। প্রথম কথাটা হলো, এমএরিটাস অধ্যাপক এটা তার সম্মানিত পোস্ট, দায় দায়িত্ব তো বেশি নাই, তার ফিক্স কোনো কাজ নাই, করতেই হবে তাকে তো না। যদি আইনেই আছে দেয়, যদি কর্তৃপক্ষ আমাকে ক্লাস দিতে বলে, রিসার্চের কোনো কাজ দেয় বা কোনো মিটিং বা এই ধরনের আমাকে কল করে, আমি যেতে বাধ্য, আমি যাইতামও। তারা এরকম ডকুমেন্ট দেখাতো যে তারা এরকম কোনো ক্লাস দিছে বা কোনো মিটিং হয়েছে বা রিসার্চের কথা বলছে বা ডাকছে আমাকে, আমি যাই নাই, এরকম যদি ডকুমেন্ট দেখাতে পারে, দেখাতো, আমি তো রেগুলার গেছি। ডকুমেন্ট দেখালে যদি না যাই তাহলে না, তার ওই তারা একটা মিথ্যা আরেকটা কথা বলে, তারা মনে হয় কি ওই একটা মিথ্যাকে সত্য বানানোর জন্য বারবার আরেকটা মিথ্যার অভিযোগ আনতেছে। এমনকি যে কথাটা বললেন, কোনো রিসার্চ করি নাই ট্রেনে, আসলে রিসার্চ আমি করি না কেন, আমি আমার কাজ তো করেই যাচ্ছি। আমি জানেন, আমি এই পর্যন্ত মেডিসিন রিলেটেড 7টা বই লিখছি এবং 7টা বই সবগুলো ইন্টারন্যাশনাল পাবলিকেশন, দিল্লি থেকে হয়। আমি রেগুলার আসতাম, আমার বইগুলো তো নিউ এডিশন করতে হয়। আমি বাস কয়েক মাস আগেই কিন্তু আমার শর্ট কেস এন্ড ক্লিনিক্যাল মেডিসিন প্রথম বই আমার এটা নিউ এডিশন করছে, আরেকটা বই নিউ এডিশন হয়ে গেছে প্রায়, ইসিজি ইন মেডিকেল হুম। প্র্যাকটিস, এটাও টেক্সট বই, সবাই পড়ে। আরেকটা হলো রেডিওলজি ইন মেডিকেল প্র্যাকটিস, আরেকটা, এরকম 7টা বই আমার আছে। আমি রেগুলার এসে কাজ করতাম এবং আপনাকে একটু আচ্ছা, বলা উচিত বোধ এটা হয়। কি আপনি প্রশাসনকে অবহিত করেছেন? কারণ এটার মানে প্রশাসনকে অভিযোগটা তো হচ্ছে প্রশাসনকে অবহিত প্রশাসনকে তো করেন নাই। আমি বই লিখে তো এটা নতুন নয় তো, আমি তো বই শুরু করছি সেই 1998, এগুলো আমি এডিশন চেঞ্জ হুম, করতেছি। প্রশাসন তো না জানে, এটা আমার তো দায়িত্ব না তাদেরকে জানা, এটা আমার পার্সোনাল বই, হুম, কিন্তু ইন্টারন্যাশনাল এডিশন হয় এবং এটা নতুন তো না যে আমি এখন করছি, প্রশাসনকে জানানোর মতো তো কিছু না তো। প্রশাসন তো জানে বলেই আমার বিশ্বাস, কারণ এখানে এই বইগুলো আমাদের দেশে 100% মেডিকেল স্টুডেন্টরা কিন্তু পড়ে, হুম, ইভেন সাবকন্টিনেন্ট এভরিওয়ার, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, এবার ইভেন অন্য দেশ, মিডল ইস্টের দেশেও পড়ে, ব্রিটিশ ওরিয়েন্টেড অনেক দেশেও, কিন্তু এটা নতুন কিছু না। আরেকটা কথা বলি যে আমি কিন্তু রেগুলার পত্র পত্রিকায় লিখি, হুম, বাংলায় লিখি, স্বাস্থ্য স্বাস্থ্য বিষয়ক এবং সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন করে তোলার লক্ষ্যে আমি লিখি। এগুলি কম্পাইল করে লেখাগুলো, আরো 3টে বাংলা বই আছে আমার, কিন্তু এই পর্যন্ত 10টা বই হয়ে গেছে, 7টা মেডিকেল রিলেটেড, 3টে বাংলা, এবং এই বইগুলো কিন্তু ওয়েল অ্যাকসেপ্টেড, সাধারণ মানুষ, সাধারণ পাবলিক, হুম। এটা জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যে আমি বাংলায় লেখালেখি করি এবং তারা কিন্তু খুব মানে ভালো একটা গ্রহণযোগ্যতা কিন্তু পাইছে। সুতরাং এটা আমার একটা বিশাল অ্যাচিভমেন্ট। তো আমি কাজ করি না কেন, এগুলোকে আমার এমনি এনে ঘোরার দিন থেকে আকাশ থেকে উঠে আসে, আমি রেগুলার যাই। ইভেন আমি শুক্রবারও গেছি, অনেক ছুটির দিনও গেছি, শুক্রবারে যাইয়ে আমার যেদিন সুযোগ হইতে যাইতাম। জুম্মার নামাজ আমাদের এই হসপিটালের পাশেই বিশাল মসজিদ আছে, রেগুলার কিন্তু আমি রেগুলার মানে আমি যখন যেতাম জুম্মা নামাজে কিন্তু এখন করছি, মাঝে মধ্যে বিকেলে যাইতাম, রাত 8টা 9টা পর্যন্ত কাজ করতাম। তা আমার তো আর এমন না যে হাজিরা খাতা আছে, হুম। ওইরকম তো কিছু নাই। সুতরাং ওইরকম ডকুমেন্ট তো আমার নাই, দেখানোর তো সুযোগও নাই, কিন্তু আমি যেতাম। তো আল্লাহ তালা তো সাক্ষী আছে, কত লোক আমাকে দেখছে না। আর হুম, আমি তো একা যেতাম না, আমার স্টুডেন্ট ডাক্তার একজন ছিল, হুম। ওরা যেত, একসাথে কাজ করতাম। তো সুতরাং আমি যাই নাই যে এটা তো সম্পূর্ণ এই যে এত একটা মিথ্যা জি, অভিযোগ। একদম স্পষ্ট যে মানে সবখানে আপনার বই পড়ে আমি এবং আসলে এখন ডাক্তারদের সাথে কথা বললেই জানা যায় যে বেশিরভাগই আপনার ছাত্র। এই যে এখন যারা প্রশাসনে আছে, আপনার ছাত্ররা কেউ নাই যারা আসলে সিদ্ধান্তগুলো নিচ্ছে? আছে, সেজন আছে। আচ্ছা। আছে, সে হয়তো নিজে থেকে বা অন্য কোনো কারো চাপে পড়ে এসব করছে কিনা, তখন প্রশাসনের ক্ষমতায় তারা তো, হুম, তাতে এ তো এক ব্যক্তি না, কয়েকজন মিলেই করছে এটা। হুম, আরেকটা কথা আমি এখনই বলে রাখি, আমরা যে ইউকে থেকে প্রকাশিত হয় মেডিসিনের যে স্ট্যান্ডার্ড টেক্সট বই, যে বইগুলো সবাই পড়ে, অল এমবিবিএস স্টুডেন্ট, এফসিপিএস, এমআরসিপি বা আমাদের বাইরে এমডি স্টুডেন্ট যারা, পোস্ট গ্রাজুয়েশনের সবাই, আন্ডার গ্রাজুয়েট সবাই পড়ে। ডেভিডসনস মেডিসিন যেটাকে বলে আর কি, ডেভিডসন প্রিন্সিপলস এন্ড প্র্যাকটিস ইন মেডিসিন, আর একটা কুমার এন্ড ক্লার্কের ক্লিনিক্যাল মেডিসিন, 2টা বই টেক্সট বই সবাই হুম, পড়ে, আমরাও পড়ছি, সবাই পড়ছে।
এই টেক্সট বোর্ডের ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি বোর্ডের আমি কিন্তু মেম্বার। এই নিউ এডিশন যেটা হলো এটার মেম্বার। এই দুইটাই এবার আগেরও ছিলাম, এবারও হয়ে গেল। এগুলো আমার অ্যাচিভমেন্ট না, এগুলো আমি কি কাজ করছি নাকি এমনি এমনি হচ্ছে। তারা তাদের জন্য তারা বলতে পারে যে আমরা এই কাজ দিচ্ছি, আমি করি নাই, নেগলিজেন্সি করছি, এরকম যদি কিছু তারা দেখাচ্ছে কোনো ডকুমেন্ট তাদের কাছে আছে কিনা, এরকম বললে না আন্দাজে একটা ভুয়া ছেড়ে দিল। হুম, আর আমি ওইটাই মানে নিলাম, আমরা সাধারণ মানুষ কিন্তু বুঝে ফেলছে যেটা জিঘাংসা বা প্রতিহিংসা পরায়ণ হয়ে একটা পর একটা অভিযোগ আনতে। এই অভিযোগ কিন্তু পরে আনছে যখন দেখছে মিডিয়ার লোক বা আমার রুগী, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, ইভেন আমাদের সাংবাদিক ভাইরা যারা আছে সবাই আমার পক্ষে বিশাল ভাবে এটার প্রতিবাদ করছে। বিশাল এই যে ধরেন এই যে ফেসবুক বলেন, হুম, হুম, অনলাইন বলেন, কি আরো ইউটিউব সব জায়গায় মিডিয়া, পত্র পত্রিকা, সবাই তো এটার প্রচার করছে, আমার পক্ষেই তো তারা বলছে। হুম। এখন তারা নতুন করে এই অভিযোগ আনছে। এই অভিযোগ কিন্তু শুরুতে আনে নাই, তারা শুরুতে আনতে পারতো। ওই একটা একটা মিথ্যাকে সত্য বানাইতে গেলে আরো 10টা মিথ্যা কথা বলতে হয়। এই কাজটাই কিন্তু তারা করছে এখন। আচ্ছা। এই যে মানে ফেসবুকে আসলেই আম এটার অনেকেই সমালোচনা করছে এই সিদ্ধান্তের। আবার ধরেন আমি যদি বলি ডাক্তার সাখাওয়াত শান্ত তিনি নিয়মিত গণমাধ্যমে কথা বলেন, টক শো গুলোতে কথা বলেন। আপনাকে তিনি তার শিক্ষক হিসেবেই আখ্যায়িত করছেন এবং তিনি লিখছেন যে গত ১৭ বছর তৎকালীন বিএসএমএমইউ থেকে তিনি সহ মানে ডাক্তার সাখাওয়াত শান্ত সহ শত, শত চিকিৎসকের নিয়োগ বাতিল হয়েছে। শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, প্রাপ্ত প্রমোশন থেকে বঞ্চিত করে একাডেমিক জীবন ধ্বংস করা হয়েছে। আপনার কাছে ক্ষতিগ্রস্ত কেউ এ বিষয়ে অথরিটির সাথে কথা বলার অনুরোধ করলে আপনি কোনো ভূমিকা রাখেন নাই। এবং তিনি রেফার করছেন আরও একজন বিশিষ্ট লিভার বিশেষজ্ঞ প্রয়াত অধ্যাপক ডাক্তার মবিন খান। তিনি বীর মুক্তিযোদ্ধা। তাকে পেনশন পর্যন্ত দেয়া হয় না শুধুমাত্র বেগম খালেদা জিয়ার চিকিৎসক হওয়ার অপরাধে। আসলে কি বিষয়টা এমন? আপনার কাছে এই বিষয়গুলো আসতো আপনি মানে এগুলোকে ধন্যবাদ ইগনোর করতেন? আপনাকে। আমি মবিন খান স্যার, উনি আমার টিচার সরাসরি। উনার কথা দিয়ে আগে বলি, মবিন খান স্যারের পেনশন যে দেওয়া হয়নি এটা আমি আসলে জানিও না, এটা সত্য একদম। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, যদি দিয়ে না থাকে এই দায়িত্ব থেকে আমার, আমি কি প্রশাসনের কেউ ছিলাম, আমি কি ভিসি ছিলাম নাকি প্রো ভিসি ছিলাম, না ট্রেজারার ছিলাম, না ফাইন্যান্স ডাইরেক্টর, আমি তো জানি না এটা। আমি রিয়েলি জানি না। এটা আমি জানতে পারলাম স্যার যখন, আমি স্যারের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি যেদিন মারা গেলেন আমি জানাজায় গেলাম, হুম, ওই সময় তৎকালীন ভিসি বলতে যে স্যারের এই যে পেনশনের টাকাটা দেওয়া হয় নাই, আজকে থেকে চেকটা দিচ্ছে। আমি অত্যন্ত ব্যথিত হলাম, দুঃখিত। রিয়েলি আমি কিন্তু এটা কোনোদিন জানতাম না। আর সবচেয়ে বড় কথা, তার আগে অভিযোগটা আমার আনলো, আমি কি প্রশাসনে ছিলাম, আমি কি ভিসি ছিলাম, যে টাকা আমি দেই না, এটা আমার কাজ না। তৎকালীন প্রশাসনের দায়িত্ব, প্রশাসক যারা ছিল, হুম। এই অভিযোগ তাদের বিরুদ্ধে তারা আনতে পারে, তো কিন্তু আমার এরকম বিরুদ্ধে আনলে তো ঘটনাগুলো গত অযথা ১৭ বলছে। বছর হতো। এরকম ঘটনাগুলো না, এর গত 17 বছর হতো না, ওনার ঘটনা তো ওরা তো একটাই অভিযোগ আনছে। আরেকটা যেটা বললেন, হ্যাঁ অনেকের চাকরি কিন্তু চ্যুত হয়েছে, এটা আমি জানি, আমার নলেজে এটা আছে। বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর অনেকের চাকরিচ্যুত হয়েছে, এটা আমি জানি। আসলে তো সেখানে তো আমারও করা কিছু ছিল না। অনেক ছেলেপেলেরা আছে যারা আমারই ছাত্র, হুম, তাদের চাকরি গেছে, আমার কাছে রিকোয়েস্ট, অনেক রিকোয়েস্ট করছে। তখন তো এটা বললেন অন্য প্রশাসন ছিল, পলিটিক্যাল ব্যাপার ছিল, আর আমি তো রাজনীতির কোনো মানুষ না। হুম। সরাসরি আমি রাজনীতির সঙ্গে আগেও জড়িত ছিলাম না, কোনো সময় আগেও ছিলাম না, এখনো নয়। আমার কাজ, পেশা, চিকিৎসা, ছাত্রদের শিক্ষা, এগুলোই নিয়ে তো ছিলাম। সুতরাং ওই ব্যাপারে তো আমাকে দায়িত্ব মানে দায়ী করে তো লাভ নেই, আমি তো দায়ী না প্রশাসনের করলেও কেউ। ধরেন আপনি কি এটা কখনো অথরিটি মানে আপনি আচ্ছা, যেহেতু ওইটাই বলতে চাচ্ছি, প্রধানমন্ত্রীর ওইটাই ব্যক্তিগত বলছি যে, চিকিৎসক ছিলেন, আপনার অনেক রিট ছিল ওইটাই বলছি সচিব আমি, পদমর্যাদার। জি, হ্যাঁ, জি। ওইটাই বলছি যে এখন অনেকে আমার ছাত্র ছিল, ছাত্র ছাত্রী, এবং তাদের প্রতি আমি অত্যন্ত সিম্পাথেটিক। কিন্তু আমি বিভিন্ন ফোরামে বিভিন্ন ভাবে, হয়তো মিডিয়াতে এগুলো আসে নাই, আমি কিন্তু কথা বলার চেষ্টা করছি, কিন্তু আমি করতে পারি নাই। এবং সেখানে এটা আমার, কারণ আমি তো প্রশাসক কেউ ছিলাম না। হুম, সুতরাং জাস্ট সাজেশন দেওয়া, রিকোয়েস্ট করা, অনুরোধ করা, কিন্তু আমি কিছু কিন্তু করার সুযোগ কিছু কেউ করে নাই আর কি। এটা সোজা কথা, যারা তৎকালীন যারা দায়িত্বে ছিল তারা এটা করে নাই আর কি। সুতরাং আচ্ছা। আমার আর করা কিছু ছিল না, তারা আমাকে ব্লেম দেয় আমি কিছু করি নাই। হুম, এখন যদি আমার আমার পাওয়ার থাকতো, আমার ক্ষমতা থাকতো, আমার দায়িত্বে থাকতো, আমি মন্ত্রী, মিনিস্টার, এমপি, সেক্রেটারি এসব থাকতাম, করি নাই, তাহলে না আমাকে ব্লেম দেওয়া যেত। এটা আমার ক্ষমতার বাইরে ছিল তো এটা। হুম, আমি সুপারিশ করার চেষ্টা করছি তৎকালীন। হুম। সরাসরি এইসব ব্যাপারে কোনো আলোচনা আমাকে সরাসরি করতেই দেয় না, কিছুই করতে দেয় না। সে অভিযোগ যেটা আনছে মিথ্যা, এটা সম্পূর্ণ একটা মিথ্যা একটা অভিযোগ আনছে মানে এই আপনি ব্যাপারে। চেষ্টা করেছেন আমি বিভিন্ন জানি, সময়। আমি জানি, কিন্তু আমি কিছু করতে পারি নাই, করি নাই, এটা ঠিক না। কারণ বললাম যে যারা অনেকেই আমার খুবই ঘনিষ্ঠ স্টুডেন্ট আমার সরাসরি, কিন্তু তাদের প্রতি আমি খুব সিম্প্যাথেটিক, কিন্তু আমার সুযোগ ছিল না করার। মানে তারা আসলে ওই সময় অনেকে রাজনৈতিকভাবে বৈষম্যের শিকার। এক্স্যাক্টলি তাই। হুম, রাজনৈতিক, ওটাও প্রতিহিংসা বলতে পারেন। হুম, হুম। তারা প্রতিহিংসার শিকার ওটাই করছে আর কি। আচ্ছা। তাহলে আমার প্রশ্ন হলো, তারা প্রতিহিংসা, তাদের উপর অন্যায় আচরণ করছে, এটা সত্য, আমি দুঃখিত। ওই প্রতিহিংসা শিকারকে আমার উপর দিয়েও চালাইতে হবে তাহলে?
সেই শিকার কি তাহলে আপনার আমাকে, ওরাও যদি অন্যায় করে ভুল করে তাহলে ওই কাজটাকে আপনারাও করেন, তাহলে আপনার ভালো কি কাজ করলেন? আপনারা তো ওই কাজই করছেন তাহলে, জি, স্পষ্ট তাই আরকি। না? আমার আমার তাহলে আর তার জন্য কি আমার এটা বাতিল করতে হবে? ওই জন্য 2 বছরে কোনো কিছু না পাইয়ে ওই একটা সুতা ধরে যে ওই আমার এই যে সিন্ডিকেটে যে আইনটা পাশ হয়েছে, যেটা অবৈধ ছিল ওইটাকে একদিনে ঘোষণা করে বাতিল করলো, এই একটা খোলা যুক্তি দিয়ে। জি। আর আম আরেকটা যে হুম, সায়ন্ত যে কথাগুলো বলছে শুধু এটা তো না, আরো কয়েকটা কথা বলছে, আমার শেখ হাসিনার সঙ্গে যে সাক্ষাৎকার দেখাচ্ছে, আমি ওই আরো কিছু কিছু আছে, এগুলোর সঙ্গে ওইটা তো রাজনৈতিক ব্যাপার। আমাদের এটার সঙ্গে শেখ হাসিনার কথা কি বলছি আমি, এটার কোনো সম্পর্ক আছে? অর্থাৎ তারা আমাকে কোনো যুক্তি না পায় দেখাচ্ছে আমি ওই শেখ হাসিনার সঙ্গে, যেহেতু আমি শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ছিলাম, সুতরাং ওইটাও কিন্তু তারা যুক্তি খাড়া করছে, ওই জন্যই আমাকে নাকি এমেরিটাস অধ্যাপক দিচ্ছে। অথচ এটা কি একটা যোগ্যতা হতে পারে? একটু আগে যে আপনাকে বললাম আমি, এটা কি যোগ্যতার মাপকাঠি হতে পারে যে প্রধানমন্ত্রীর চিকিৎসা হলে নাকি আপনার আসলে তাকে ওই মেডিকেল যোগ্যতার অধ্যাপক জন্যই দিচ্ছে? আপনাকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক করা তারা হয়েছে? এটা বলছে, এটা আমার যোগ্যতার জন্য প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত চিকিৎসক নিয়োগ করছে, এটা সত্য। হুম, কিন্তু তারা বলতে চাচ্ছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ছিলাম বলেই আমাকে মেডিকেল অধ্যাপক বানাইছে, বেসলেস। অর্ডারে কোথাও আছে এরকম প্রধানমন্ত্রী ব্যক্তিগত চিকিৎসক হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে? কোথাও এরকম আছে? আমার যোগ্যতা, আমার দক্ষতা, এগুলো দেখেই তো দিছে। জি। আমার যোগ্যতার দু একটা পয়েন্ট আপনাকে বলতেই হয়। আমি তো ধরেন কত বছর, অনেকদিন হলো ডাক্তারি করি না, প্রায় 50 বছরের কাছাকাছি। আমি আমার অসংখ্য রুগী দেখছি, কত রুগীর আত্মীয় স্বজন ভাই বোন সব দেখছি, সিনসিয়ারলি তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে ভালো করার চেষ্টা করছি। শিক্ষক হিসেবে আমার অনেক ছাত্র, অসংখ্য ছাত্র ডাক্তার হয়েছে, ডাক্তার, এবং তারা অনেক স্বনামধন্য, ভালোভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছে। অনেকে কিন্তু এখন অধ্যাপক, তারাও তাদের যোগ্যতায় তার স্বনামধন্য, ভালোভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছে। এটা কি যোগ্যতা না আমার? এই যে বইয়ের কথা বললাম, 10টা বই লিখছি, 7টা মেডিকেল হুম, রিলেটেড, 2টা বাংলায় বই, তারপরে যে 2টা ইন্টারন্যাশনাল বই, তার আমি অ্যাডভাইজারি বোর্ডের মেম্বার। আমি এই পর্যন্ত 15টা অ্যাওয়ার্ড পাইছি, হুম, হুম। 15টা। জি। প্রথমে তো ইউজিসি অ্যাওয়ার্ড পাইছি, ওটা একটা প্রেস্টিজিয়াস পোস্ট। এটা ইউজিসি, আপনি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন জানেন। আমি 21 পদক পাইছি। বাংলা একাডেমির আমি কিন্তু ফেলো। এগুলা প্রত্যাহার বাংলা করা হবে একাডেমির না তো? মানে এগুলোও কি প্রত্যাহার? সেটা বলছে। তারপরে আরেকটা আরেকটা বলি, আরেকটা হলো যে মেহের কবির বিজ্ঞান পুরস্কার, এটা পাইছি। কতগুলো বাংলা অর্গানাইজেশন আছে, এই যে দেশ টিভি বলেন, হুম, যে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন, ওখানে আমি আজীবন সমস্ত, দেশ টিভির আজীবন সমস্ত, একটা রোটারি ক্লাব, ওখানে আজীবন সমস্ত। করোনার সময় কিন্তু আমাকে করোনা হিরো হিসেবে আমাকে উপাধি দেওয়া হয়েছে। হুম, এগুলো কি আমার অ্যাচিভমেন্ট না? আমার যোগ্যতা দেখেই তো এটা দেওয়া হয়েছে। ওই প্রধানমন্ত্রীর চিকিৎসক ছিলাম বলে এটা দেওয়া হয়েছে, হুম, হুম। এইটা কেউ বিশ্বাস করবে? জি। কোনো আমি তো না, যতটুকু গ্রহণযোগ্যতা জানি আপনি খুবই মিনিমাম টাকায় আসলে যেখানে এখন ডাক্তারদের অনেক ফি, আপনি খুবই একটা মিনিমাম ফি রাখেন সম্ভবত। আপনি হয়তো ভালো বলতে পারবেন। আপনি এখনো পর্যন্ত ৳৩০০ য় রোগী দেখেন। এই বিষয়টা ভালো মন্দ কি এটা মানুষ বিচার করবে আর কি। হ্যাঁ, আমি 300 টাকায় রুগী দেখি, এটা আমার আমার অহংকারের কিছু নয়, আমি দেখি। এটা আমার ইচ্ছা, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কেউ 2000 টাকা নেয়, কেউ 3000 টাকা নেয়, তারপর আমি আসলে 300 টাকা নিই। আমার সাইকোলজি হলো গরিব ধনী সবাই যেন মোটামুটি আমার কাছে পৌঁছতে পারে আর কি। গরিব কত মানুষ আছে না, রিক্সাওয়ালা, এই যে ফেরিওয়ালা নিচে করে করে খাচ্ছে, কৃষক শ্রমিক আছে, সাধারণ শ্রমিক, কত লোকজন, তার তো ইনকাম করতে বহুত কষ্ট। আমি এমন ভাবে রাখছি যে সবাই যেন কম বেশি, নিম্ন আয়ের, মধ্যবিত্ত, উচ্চ আয়ের যারা, তারা তো আসেই। তাই সেজন্য ওই 300 টাকাই রাখছি আমি, ওই শুরু থেকে তাই ছিল। ওইটা আর আমি বাড়াই নাই, এবং এই ব্যাপারে আমার পরিবারও কিন্তু কোনোদিন বাধা হয়ে দাঁড়ায় নাই। আমার ওয়াইফ ছিল, আপনি জানেন, উনি কিন্তু মারা গেছেন করোনা হয়ে 2021 সনে। উনিও কিন্তু কোনদিন বাধা হয়ে দাঁড়ায় নাই। ইভেন আমার একটা মেয়ে, একটা ছেলে, দুইজনই ডাক্তার। ছেলেটাও পোস্ট গ্রাজুয়েশন করছে, এমআরসিবি করছে, মেয়েটাও এমডি করা। তারাও কিন্তু আমি কেন নেই এমনি, বরং ওই হাসি ঠাট্টা করতো। এই তোমার ছাত্র অমুক 1000 টাকা, 500 টাকা, 1500 টাকা নেয়, তুমি এরকম কেন, এরকম করতো, এমনি ঠাট্টা করতো। হুম, হুম। তারা কোনোদিন কিন্তু এই যে আমি টিউশনে কেউ বাধা হয়ে দাঁড়ায় নাই। এইটা আমি আমার সাইকোলজি, আমি চালাই আসছি, এইভাবেই চলবে আর কি। জি। এটা আমি তৃপ্ত, আমি, আমার কোনো অসুবিধা হয়নি। জি, আপনি আরেকটা বিষয়ে একটু শোনা যায় এটা আপনি নিশ্চয়ই এটা কনফার্ম করবেন যে এটা আসলে কি গুঞ্জন নাকি এটারও বাস্তবতা আছে। যে এখনো বর্তমান সময়ে আ অনেক ভূতাপেক্ষ প্রমোশন দেয়া হচ্ছে বা বেতন ভাতাদি দেওয়া হচ্ছে। যারা আসলে অনেক আগে ১৭ বা ২০ বছর আগে তারা মেডিকেল অফিসার ছিল তাদেরকে এখন প্রমোশন দিয়ে সরাসরি অধ্যাপক পদে দেয়া হচ্ছে। এরকমটা শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায়। এটা কি নিছক গুঞ্জন নাকি এটির একটা বাস্তবতা আছে? আসলে এরকম কথা আমিও শুনছি, যেহেতু আমি সরাসরি কোনো দায়িত্বে না, এ ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না। এই গুঞ্জন কিন্তু বাজারে চালু আছে, একেবারে 15 বছর আগে চাকরি, ওই যেটা বললেন একটু আগেই, ডক্টর সায়েন্তের কথাই বললেন না, অনেকে চাকরিচ্যুত হয়েছে, হুম, এটা হয়েছে তো, হুম, হুম, ওইটা হয়েছে, তারা হয়তো বিভিন্ন জায়গায় চাকরি করছে, অনেক বেতন পাইছে, টাকা নিচ্ছে, তাদেরকে এরকম রেগুলারাইজ করা হয়েছে, এরকম আমিও শুনছি আর কি। এই ব্যাপারে আমি কমেন্ট করতে চাচ্ছি না, কারণ
যারা চাকরি যদি তারা পেয়ে থাকে তাদের প্রতি, তাদের চাকরিচ্যুত হয়েছে তাদের প্রতি কিন্তু আসলে অবিচার করা হয়েছে, এটা কিন্তু আমি আগেও স্বীকার করলাম। হুম, হুম। অনেকে চাকরি গেছে, এটা সত্য, বা রিটায়ারমেন্টে গেছে, এটা সত্য। এবং তারা যদি চাকরি পেয়েও থাকে তো ভালো, এই প্রশাসন যদি দিয়ে থাকে, কিন্তু এটা নিয়মের মাধ্যমে তো করা উচিত। হুম। আমি বলতে চাই না এই কারণে, আমার কথার দ্বারা যদি তাদের আবার চাকরির কোনো ক্ষতি হয় এটা বা আর্থিক ক্ষতি, এটা আমি কিন্তু চাই না। সুতরাং তাদের যা হয়েছে যে প্রশাসন দেখবে, তাদের ব্যাপার। কিন্তু তাদের প্রতি কিন্তু আমি আগেও সিম্পেথি আমার ছিল, যদি তাদের চাকরি ফেরত দিয়ে থাকে সেটাও ঠিক আছে, যে যদি নিয়ম অনুযায়ী করে থাকে তাহলে তো আমার বলার কিছু নাই। যদি নিয়মে যাবে, শোনার কথা আমার, আপনি যেমন শুনছেন আমি বাজারে কথা চালু আছে। সুতরাং তারপরেও আমি বলবো যে তাদের বিরুদ্ধে, যেহেতু তাদের হয়ে যদি থাকে, আমি এমন কিছু বলবো না যে তাদের জন্য আমার কথার দ্বারা আবার ক্ষতিগ্রস্ত না হয়। তারা আছে, ভালো থাক, তারা দেখা যায়। জি। কিন্তু সেটা আইন অনুযায়ী যদি হয়ে থাকে। হুম। আপনি যে বলছিলেন যে আপনি শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। মানে এখনো কি চিকিৎসার কোনো প্রয়োজন আপনার সাথে যোগাযোগ হয়? কথাবার্তা হয়? নো নো, কেমনে হবে আর কি? শেখ হাসিনা তো দেশে নাই, আমার সাথে কোনো আজ পর্যন্ত যাওয়ার পথে কোনো টেলিফোন বা অন্য কোনো যোগাযোগ নাই, ও প্রশ্নই আসে না। আচ্ছা। এটা মানে কিন্তু একদম সুযোগ নাই। মানে আপনার এইটা কি জানবার কোনো সুযোগ হয় যে মানে কথা হয় না, আপনি স্পষ্ট করলেন যে তার আসলে শারীরিক সুযোগ অবস্থা মানে কেমন? কারণ এটা এখন অনেক আলোচনায় যে তাকে সরাসরি দেখা যায় না। মাঝে, মাঝে তার কথা শোনা যায়। তিনি ৭৮ বছর বয়সী একজন নারী। আ আ মানে বয়স্ক তো বটেই। ফলে এবং ক্ষমতাচ্যুত হবার পরে তার শারীরিক অবস্থা কেমন? সেই বিষয়ে জানবার কোনো আপনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে জানবার সুযোগ হয়েছে কিনা? না, আমি তো আসলে এটা কোনো সুযোগ নাইও। তার ব্যক্তিগত মানে কি অবস্থায় আছে আমি কিন্তু আসলে জানি না। যতটুকু মাঝে মধ্যে মিডিয়াতে যতটুকু শুনি, দেখি, বা আপনারা যতটুকু দেখেন ওইটুকুই আর কি। এর বেশি কিন্তু আমার নলেজে কিছু নাই আর। আচ্ছা, আর আচ্ছা। মানে জানার কোনো সুযোগও নাই আমার। জি। আ অনেক ধন্যবাদ স্যার। নিশ্চয়ই সামনে দেখব যে আপনি আসলে এই মানে সিদ্ধান্তটার বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ করেন কিনা, আপিল করেন কিনা। সে সময় নিশ্চয়ই কথা হবে যে আসলে কি হচ্ছে। আ আপনার কাছ থেকে জানবার সুযোগ হবে। না, ধন্যবাদ আপনাকে। আপনার এখানে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ। আপনার মাধ্যমে কিন্তু সাধারণ মানুষ জানতে পারছে অলরেডি যে কি ঘটনাটা ঘটছে, কেন তারা করছে এটা। হুম, যেটা মানে কতটুকু শুভনীয় হলে, কারণ আমি তো বয়স হয়ে গেছে কম না, তাই না? এই বয়সে তো এইভাবে করা, এটা তো একটা অপমানজনক ব্যাপার। হুম, এটা না, আমার খুব যে ক্ষতি করতে তারা করতে পারে, আমি তো একটু আগে বললাম, কিন্তু আল্লাহ অনেক দিচ্ছে হুম, আমাকে। এই যে অ্যাওয়ার্ড বললাম, বই বললাম, কত কিছু হয়ে গেছে। সুতরাং আমি তো তৃপ্ত। ইভেন আমি তো কিছু সোশ্যাল ওয়ার্ক করি, এটা অবশ্য বলা ঠিক হবে কিনা, তারপরে বলবো আমার বাড়ি কিন্তু অজপাড়াগাঁয়ে, জামালপুর জেলার ইসলামপুর উপজেলার হারিয়াবাড়ি গ্রাম। হুম। আমি ব্যক্তিগত উদ্যোগে, একেবারে পিওরলি আমার নিজস্ব উদ্যোগে, আমি কারে বাড়িতে কিন্তু এটা অনেক আগের ছিল, আমি জাস্ট ডেভেলপ করছি, বিশাল মসজিদ করছি, বাপ দাদার আমলেরই করা। তখন ছোট ছিল, আমি দোতলা করছি, অনেক বিশাল ৪,৪০০ স্কোয়ার ফিট এরকম আর কি। ওখানে কিন্তু একটা মাদ্রাসা চলছে এখনো। মাদ্রাসা মানে হাফিজিয়া মাদ্রাসা, প্রায় ২০ বছর হয়ে গেছে। এখনো ২০০ ছাত্র আছে যারা হাফিজ, অনেকেই বের হয়ে গেছে বিভিন্ন জায়গায়, তারা হাফিজিয়ার যা যা কাজ তা করে বেড়ায়। আর আমার এমন একটা লিল্লা বোর্ডিং আছে, বিনা পয়সায় খাওয়া দাওয়া এগুলো কিন্তু চলে আর কি। এবং ওখানে ওই যে সরকারি ভাবেই আমি করাই নিছিলাম, তখন একটা কমিউনিটি ক্লিনিক আছে, যেখানে, যেটা কমিউনিটি ক্লিনিক আপনি জানেন, হুম, সেখানে সার্ভিস দেওয়া হয়, গভর্নমেন্ট সরকার থেকে ওষুধ দেয়। আমি ব্যক্তিগত উদ্যোগে যা ওষুধপত্র, অনেক সময় যে কোম্পানি ওই যে স্যাম্পল টেম্পল কত কিছু দেয় না, প্লাস আমি আমার নিজস্ব টাকায় মাঝে মাঝে ওষুধপত্র সাপ্লাই দেয়, কিন্তু গ্রামের মানুষের খুব উপকার হয়। জি, ডেইলি ৫০, ৬০, ৭০, ৮০, ১০০ রোগী গরিব, একটা সিম্পল জিনিস। ওখানে কিন্তু ফ্রি ডেলিভারি, কিন্তু সেফ ডেলিভারি সিস্টেম আছে, ওইটা করে। ভ্যাকসিনের ব্যাপার আছে, তারা হেলথ এডুকেশন যা পারে করে। সুতরাং আমি মনে করি যে সোশ্যাল ওয়ার্ক থেকে এই যে একটা মসজিদ, একটা মাদ্রাসা, একটা কমিউনিটি ক্লিনিক, একটা লিল্লা বোর্ডিং, এতটুকু করছি তো, এটা কিন্তু আমি তৃপ্ত, আমি খুব আনন্দ পাই, ভালো লাগে নিশ্চয়ই, মানুষের নিশ্চয়ই। জন্য কিছু করতে, জি, আর কি। আমি নিশ্চয়ই। সেটাই আপনি চালিয়ে যাবো, ভবিষ্যতেও তাই চালিয়ে যাবো। আপনার এই ভালো একটা কাজগুলো পয়েন্ট নিয়ে নিউজ করেছে এবং শেখ হাসিনা যে কথাটা বলেছেন তার কথার গ্রহণযোগ্যতা কতটুকু আছে, সেই কথার বাস্তবতা কতটুকু আমাদের জন্য প্রযোজ্য, সেই কথার আফটার ইফেক্ট কী হতে পারে, এগুলো নিয়েও আমাদের এখানে অনেকে বিশ্লেষণ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার বক্তব্য প্রচারে আমাদের এখানে আদালতের একটা নিষেধাজ্ঞা আছে। কারণ আদালত বলেছে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না। তা যাবে না যে জিনিসটা, এখন সেটা কি আমাদের এখানে যারা প্রচার এর মধ্যে করেছে, এর আগেও কিন্তু করেছে, এর আগে আমি দেখেছি হুবহু অনেক মিডিয়া প্রচার করেছে। এটা নিয়ে আমিও প্রশ্ন তুলেছি যে আমরা তাহলে কোনটা মানব, আদালতের নির্দেশনা কতটুকু পর্যন্ত, মানে কোনটুকু আদালতের নির্দেশনা, মানে শেখ হাসিনা যা বলেছে হুবহু সেটা প্রচার করা যাবে না,
অথবা শেখ হাসিনা কিছু একটা করলো, ধরা যাক উদাহরণ দিয়ে বলি, শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়েছে ইন্ডিয়াতে, এই খবরটাকে আমি দিতে পারবো? অথবা ধরা যাক শেখ হাসিনা মারাই গেলেন ইন্ডিয়াতে, এটাকে আমি দিতে পারবো? অথবা ধরেন শেখ হাসিনা ইন্ডিয়া থেকে আমেরিকা চলে গেলেন, অথবা ইন্ডিয়া তাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দিল, সেই খবরটাকে আমি দিতে পারবো? এবং ইন্ডিয়া ত্যাগ করার সময় উনি কি কি কথা বললেন সেটাকে আমি লিখতে পারবো? দেখুন, এই যে সীমারেখাটা, এটা ডিটেল থাকা দরকার। না থাকলে কি হবে? না থাকলে আমি তো বুঝতে পারবো না যে কতটুকু আমার অপরাধ। নাকি এমন হবে যে শেখ হাসিনার নামটাই উচ্চারণ করা যাবে না, এটাও কিন্তু হতে পারে। আমার মনে আছে অনেকদিন আগে এটা ঘটনা শুনেছিলাম, এটা ঘটনা না কৌতুক আমার ঠিক আমি ঠিক কনফার্ম হয়ে বলতে পারবো না, বাট শুনেছিলাম। সেটা হলো 91 সালে যখন নাকি এরশাদ সাহেবের পতন হলো, এরশাদের পতনের পর নতুন 91 সালে ক্ষমতায় আসলেন বেগম খালেদা জিয়া সরকার। এবং তখন নাকি ওই যে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেখবেন আপনার মৌলভী সাহেবরা একটা মোনাজাত ধরেন, অথবা কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করে ওনারা এটা আবার বঙ্গানুবাদ করেন অথবা ব্যাখ্যা করেন। তো ওইখানে কিন্তু বলেন যে এখানে এরশাদ হচ্ছে এরকম এরকম, মানে এরশাদ মানে এটা ব্যাখ্যা হচ্ছে, অনুবাদ হচ্ছে এরকম এরকম। তখন নাকি একবার বলা হয়েছিল যে এরশাদ নামটাই নেওয়া যাবে না, যেহেতু এরশাদের পতনের পর আমরা হয়েছি, পতনের পর নতুন সরকার এসেছে, অতএব সরকারি অনুষ্ঠানে মৌলভী সাহেবদেরকে বলে দেওয়া হয়েছিল আপনারা এরশাদ শব্দের উচ্চারণ করবেন না, অন্য কোনো বিকল্প শব্দ ব্যবহার করবেন। এটা সত্য না মিথ্যা আমি জানি না, তবে আমি শুনেছিলাম ওই সময় অনেকের কাছে, সিনিয়রদের মুখে। তখন তো আমার বয়স একটু কম ছিল, তো শুনেছিলাম। তো আমরা কি হাসিনার শব্দটাই উচ্চারণ করতে পারবো না? যদি হাসিনার শব্দটা উচ্চারণ করার ক্ষেত্রে বাধা হয়, তাহলে তো আমি তো এর মধ্যে এই অনুষ্ঠানে এবং গতকালকে তার আগের দিন বেশ কয়েকবার নামটা উচ্চারণ করে ফেলেছি, কী করব? অথবা যখন আমরা আগের সরকারের কথা বলবো, সেই সরকারের কোনো আপনার খারাপ দিকের কথা উল্লেখ করব, যখন তার নিন্দা করব, তখনও কি আমরা ওনার নাম উচ্চারণ করতে পারবো না? অথবা উনি কিছু ভালো কথা নিশ্চয় করেছেন, সেগুলো কি বলতে পারবো না? দেখেন, এগুলো একটা বিকট একটা সংকট আমি মনে করি। কারণ সীমারেখাটা আপনাদের বলে দেওয়া উচিত। আপনি তো বলবেন এত কথা বলার দরকার কি ভাই তোমার, সীমারেখা নিয়ে তোমার কেউ প্রশ্ন করছে? হ্যাঁ, করেছে। আজকে সরকারের যে বিভিন্ন রকম সাফল্যের কথা বলতে যে একটা প্রেস ব্রিফিংয়ে সরকারের একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান কিছু কথা বলেছেন। তিনি যে কথা বলেছেন আমি আপনাদের আগে পড়ে শোনাই, শুনুন উনি কী বলেছেন। উনি বলেছেন যে শেখ হাসিনার যে সাক্ষাৎকারের কিছু অংশ আমাদের গণমাধ্যমে প্রচার হয়েছে, এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উনি বলেছেন যে অনেক মিডিয়া এই কাজ করছে, তারা আদালতের নির্দেশনা মানছেন না, এটা একটা বাস্তবতা। তথ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে গণমাধ্যমকে আহ্বান জানাচ্ছে তারা যেন এই কাজটি না করেন, প্রয়োজনে বিষয়টি আনুষ্ঠানিকভাবেও জানানো হবে। মানে গণমাধ্যমগুলোকে তথ্য মন্ত্রণালয় জানিয়েছেন আপনারা এই কাজটা করবেন না, মানে শেখ হাসিনার সাক্ষাৎকার বিষয়টা প্রচার করবেন না। খেয়াল করেন, কিন্তু তারা প্রাথমিকভাবে জানিয়েছেন, পরে আনুষ্ঠানিকভাবে জানাবেন। আচ্ছা, ধরা যাক প্রাথমিকভাবে জানানোতেই কোনো গণমাধ্যম শেখ হাসিনা সংক্রান্ত কোনো নিউজ প্রচার করলো না, কিন্তু সোশ্যাল মিডিয়া কি বসে থাকবে? ইউটিউব কি বসে থাকবে? ইন্ডিয়ান মিডিয়া কি বসে থাকবে? আল জাজিরা, রয়টার্স তারা কি বসে থাকবে? এএফপি কি বসে থাকবে? তারা তো প্রচার করবে। এখন তারা যদি প্রচার করে, সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে, ফেসবুকে পাওয়া যাচ্ছে, ইউটিউবে পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের যে মিডিয়াগুলো আছে, আমাদের দেশে যে টেলিভিশনগুলো আছে, আমাদের দেশে যে পত্রিকাগুলো আছে, সেখানে পাওয়া যাচ্ছে না, তাহলে এই পত্রিকাগুলো কি প্রতিযোগিতায় পিছিয়ে যাবে না? এমনিই তো তাদের সবসময় একটা কম্পিটিশনের মধ্যে থাকতে হয়। এখন লোকে কি ভাববে, ভাই পত্রিকা পড়ে কোনো লাভ নাই, বাংলাদেশের টেলিভিশন দেখে কোনো লাভ নাই, কারণ এরা তো শেখ হাসিনার খবরই দিতে পারে না, এরা তো কোনো খবরই দিতে পারে না, এরা আরও কত খবর বন্ধ করে কে জানে। তাহলে তথ্য মন্ত্রণালয় যেখানে আমাদের সংবাদ মাধ্যমকে, আমাদের গণমাধ্যমগুলিকে আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গেও টেক্কা দেওয়ার মতো বাস্তবতা তারা তৈরি করতে পারে, খবর দ্বারা পরিবেশন করতে পারে, সেক্ষেত্রে সরকার যেখানে হেল্প করবে,
তো হেল্প না করে তারা বরং বিরোধিতা করতেছে, তারা বরং এদের সামনে একটা প্রতিবন্ধকতা তৈরি করতেছে। কিন্তু বিদেশি সংবাদ মাধ্যমের সামনে কোনো প্রতিবন্ধকতা নেই। তো লোকজন আজকাল তো অনলাইনের যুগ রে ভাই, আমার মোবাইলে বসে আমি আল জাজিরা দেখতে পারি, আমার মোবাইলে বসে আমি রয়টার্স দেখতে পারি, আমার মোবাইলের টিপ দিয়ে আমি এনডিটিভিও দেখতে পারি। তাহলে তো আমি ওটাই দেখবো, মূলটাই দেখবো, এখানে আমি আসবো কেন? কারণ এখানে তো এটা কোনো ব্যাখ্যা করা যাবে না। এই জায়গাটিতে কিন্তু বুঝতে হবে। দেখেন, উনি একটু কিঞ্চিত একটা ছোট্ট হুমকিও দিয়েছেন। উনি বলেছেন এই বিষয়ে সরকার এখনই খুব কঠোর অবস্থানে যাচ্ছে না, কিন্তু গণমাধ্যমের আইন ও আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। ভবিষ্যতে প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা যেতে পারে। মানে আমি এখনই কোনো কঠোর অবস্থানে যাচ্ছি না, কিন্তু যেতেও পারি। এটা কিন্তু এক ধরনের হুমকি। প্রশ্ন হচ্ছে, যদি যাওয়ার মতো ঘটনা হয় আপনি এখনই যাবেন না কেন? আপনি এখন আমাকে অল্প অল্প করে ছাড় দিচ্ছেন, তো ছাড় দেওয়ার কারণে আমি প্রচার করছি। কিন্তু আপনারা যখন নাকি ক্ষতি মনে করবেন, আপনি যখন মনে করবেন যে জনগণ তো আমার বিপক্ষে চলে যাচ্ছে, জনগণ তো ওই ভদ্রমহিলার পক্ষে চলে যাচ্ছে, তখন আপনি টাইট দিবেন। তাহলে তো হলো না। আমি তো এইভাবে করে করে অভ্যস্ত হয়ে গেছি, আপনি হঠাৎ করে আমাকে টাইট দিবেন কেন? যদি প্রচার করাটা যদি অন্যায় হয় তাহলে আপনি এখনই থামান, আর তা না হলে পরে থামাবেন কেন? মানে আপনার সুবিধা অনুযায়ী থামাবেন, আপনার অসুবিধা অনুযায়ী থামাবেন না, এটা তো হয় না। তো এই বেশি বিষয়গুলো কিন্তু আমি মনে করি খুব সিরিয়াস। আমি ডক্টর জাহিদুর রহমান সাহেবকে বলবো, আপনি গণমাধ্যমের সঙ্গে তো জড়িত লোক, যদিও আপনি চিকিৎসক মানুষ, ডাক্তার মানুষ, কিন্তু টকশো করে এবং বিভিন্ন পত্রপত্রিকাতে আপনি কলাম টলাম লিখেছেন। আপনি আপনার কথা ভাবুন তো একবার। আপনি তো আগে বিএনপি করতেন না রে ভাই, আগে তো করতেন হলো আপনার নাগরিক ঐক্য, এই মাহমুদুর রহমান মান্নার দল। তারপর অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদেরকে সাপোর্ট করেছেন, আবার নতুন সরকার আসার পর তাদেরকে সাপোর্ট করছেন এবং তাদের সঙ্গে কাজ করছেন, তাদের সরকারের পার্ট হয়ে গেছেন। কিন্তু আপনি যখন আওয়ামী লীগে আমরা যখন কলাম লিখতেন, তখন যদি এ ধরনের কঠিন আইন থাকতো যে আমি এখন কিছু বলছি না, ছাড় দিচ্ছি, পরে কিন্তু আপনাকে ধরবো, কেমন লাগতো আপনার কাছে বলেন? তখন যখন আপনি টেলিভিশন টকশোতে বলতেন কথাবার্তা, সব কথা কি ওই সরকারের পক্ষে যেত না তো? তাতে কি সরকার আপনাকে ধরে নিয়ে গিয়েছিল? আওয়ামী লীগ সরকার নিয়ে তো যায়নি ভাই, আপনি তো মুক্ত ছিলেন। আমিও বলেছি, আমিও মুক্ত ছিলাম, আমরা তো ওই সরকারের সমালোচনা করতাম। তাহলে আপনারা কেন আওয়ামী লীগের যে কাজগুলো সেই জায়গায় নিজেকে প্রতিস্থাপিত করার চেষ্টা করছেন? দেখেন, আওয়ামী লীগের সময়ে তারেক রহমানের কথাবার্তার উপর এক ধরনের নিষেধাজ্ঞা ছিল যে ওনার কথা প্রচার করা যাবে না, এবং ওনার কথা প্রচার করতে যেয়ে কিন্তু ইটিভি বিপদে পড়েছিল। ইটিভির এমডিকে পর্যন্ত তারা ধরে নিয়ে গেছিলো আওয়ামী লীগ সরকার। এই পুরা তাদের আমলে আসে মুক্তিই পায় নাই। নতুন আওয়ামী লীগের পতনের পর উনি মুক্তি পেয়েছেন। তো কী কারণে ওনাদের অপরাধটা কী ছিল? ওনারা তারেক রহমানের একটা সাক্ষাৎকার প্রচার করেছিলেন। এই তো অন্যান্য সব মিডিয়া, তখন হাইকোর্ট থেকে রায় আনা হয়েছিল যে একজন কনভিক্টেড লোকের বক্তব্য প্রচার করা যাবে না। প্রচার কি হতো না আসলে? তারেক রহমান কি বলতেন না বলতেন সেগুলি কি এদেশের মানুষ জানতেন না? জানতো তো, তারা হয়তো একটু ভায়া হয়ে জানতো। উনি প্রতিদিন লন্ডনে থাকলেন, প্রতিদিন উনি জুম মিটিংয়ে বসতেন, ওনার নেতাদের সঙ্গে বসতেন, নেতারা সেই কথা মানুষকে প্রচার করতেন, জানাতেন। আমার তো মনে হয় যে যখন থেকে সরকার ওনার উপরে নিষেধাজ্ঞা দিয়েছিল, তখন থেকে তারেক রহমানের বক্তব্য এদেশের মানুষ আরও বেশি বেশি করে দেখেছে। তো ওইখান থেকে আপনারা শিক্ষা নেবেন না যে নিষিদ্ধ করতে চাইলে নিষিদ্ধ করা যায় না। তো বরঞ্চ কী হয়, যে নিষিদ্ধ করে তার ব্যাপারে জনগণের মধ্যে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়, তাদেরকে জনগণ ফ্যাসিবাদী হিসেবে ভাবতে শুরু করে। একদম জলজন্ত উদাহরণ, ওই দিনের কাঁচা উদাহরণ ভাই, বেশি দূরে যেতে হবে না। তো শিক্ষা নিচ্ছেন না কেন? সবাই ভাবে আমরা যেটা করছি এটাই ঠিক, সবাই ভাবে আমাদের কোনো পতন নাই। শেখ হাসিনাও ভেবেছিল পতন হয়ে যায়। আরেকটা কথা আজকে আমি জাহিদুর রহমান সাহেবের বক্তব্যের উপরে সীমাবদ্ধ রাখছি, কারণ আমি ওনাকে পছন্দ করি পার্সোনালি। আমি ওনাকে বলবো কিছু কিছু কথা বলার সময় একটু খেয়াল করে বলেন। আগে টকশোতে আপনি বলতেন, আমরা সবাই বলাবলি করতাম, লোকজন মাঝে মাঝে আমাদের ট্রোল করতো, সমালোচনা করতো, কেউ প্রশংসাও করতো, ভালোই হতো। এখন দেখেন না আপনার বক্তব্য নিয়ে লোকে কী বলে, একটু অনলাইনে দেখেন, তাকান না ভাই। দেখেন, উনি আরেকটা কথা বলেছেন, সেটা হলো যে আওয়ামী লীগ, আমি পড়ি, আমি আগে ব্যাখ্যা করবো না, আগে আমি ওনার বক্তব্যটা পড়েই শোনাই আপনাকে।
উনি বলেছেন রিফাইন্ড আওয়ামী লীগের একটি আলাপ মাঝে মাঝে কোথাও কোথাও দেখা যায়, সামাজিক মাধ্যমেও দেখা যায়। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন সে যে নামেই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোনো, নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, যাই বলি না কেন, আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। এই বাক্যগুলি কিন্তু কনফিউজিং কেন? আওয়ামী লীগ নামে সে কর্মসূচি পালন করতে পারবে না এই মর্মে একটা নির্বাহী আদেশ সরকারের আছে, এটা আমি অস্বীকার করি না। এই নির্বাহী আদেশটা আমার কাছে খুবই কালো আইন মনে হয়, কিন্তু কিছু করার নাই। কালো আইন বলি আর যে আইনি বলি, যত খারাপ আইনি বলি, আইন তো আইনি, না মানলে আইনও তো আপনি শাস্তি পাবেন। কাজেই আমি এটাকে অপছন্দ করি, কিন্তু অমান্য করি না, মনে করি ঠিক আছে এটা। কিন্তু যদি অন্য নামে হয়, অন্য নামে হতে পারে না। রিফাইন্ড আওয়ামী লীগ আর আওয়ামী লীগ যদি এক না হয়, যদি কেউ বলে তৃণমূল আওয়ামী লীগ, হতেই পারে। তৃণমূল বিএনপি হয়েছিল না, ওটা কি বিএনপি? তৃণমূল বিএনপি আর বিএনপি কি এক ছিল? তৃণমূল বিএনপি তো ইলেকশনও করছে। ভারতে দেখেন আপনি, ভারতে কংগ্রেসের সঙ্গে নাম মিলিয়ে তারা কী করেছে? তৃণমূল কংগ্রেস। ওই তৃণমূল কংগ্রেস আর জাতীয় কংগ্রেস কি এক ছিল? এক তো ছিল না। যদি কেউ নাম চেঞ্জ করে ফেলে তাহলে সেটা আওয়ামী লীগ হয় কীভাবে? এই যে আপনাদের কঠোরতা, এই কঠোরতার অন্তিম গন্তব্য কোথায় সেটা নিয়ে জনগণ ভাবছে কিনা জানি না, আমি আপনাদেরকে ভাবতে অনুরোধ করছি। এই আপনাদের এই কঠোরতা, এর নেট রেজাল্টটা কি? যদি ভাবতে কষ্ট হয়, একটু অতীতের দিকে তাকান, তাকালেই অনেক উদাহরণ পেয়ে যাবেন যে একটা পলিটিক্যাল ইডিওলজিকে, একটা রাজনৈতিক আদর্শকে এভাবে নির্বাহী আদেশ দিয়ে বন্ধ করলে তার পরিণতি কি হয়। একটু